এখন রাত 2:30। এই পাড়ার সব লোকজন হয়তো এখন দরজা এঁটে সুখের ঘুম দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আজ বহুদিন হলো আমার রাতে ঘুম হয় না। ডায়েরির পাতা ভরে উঠছে এলোমেলো লাল কালিতে। আচ্ছা, লন অর্নামেন্ট কি চিঠি লিখতে পারে না, নাকি পারে? ধুর, এইসব কি ভাবছি আমি, এসব কি ভাবছি? এও কি কখনো সম্ভব? একটা সামান্য বাগান সজ্জার জিনিস নিয়ে কি এত ভাবছি? আচ্ছা আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? রাতের নিস্তব্ধতা খান খান করে বেজে ওঠে টেলিফোনটা। পেনটা হাত থেকে পড়ে গেল। চমকে উঠে আমি কাঁপা কাঁপা হাতে রিসিভার তুললাম। হ্যালো। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে ফ্রাঙ্ক জোন্সের কাহিনী ইতি তোমার নোম। নার্সারি থেকে দুহাতে ফুলের চারার গোছা নিয়ে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে আসেন 50 প্রৌঢ়া ডরোথি। গাড়িতে ওঠার আগেই হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়লেন। বান্ধবীকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে গাড়ির ভেতর থেকে মুখ বাড়ায় নোরা। প্রশ্ন করে, দাঁড়িয়ে গেলি কেন রে? ভেতরে আয়, বাড়ি ফিরতে হবে তো। উত্তর না দিয়ে সামনের দিকে নির্দেশ করে ডরোথি। নোরা কিন্তু সেরকম কিছু দেখতে পায় না। বাধ্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। এবার এক হাত তুলে দেখায় ডরোথি, ওই দেখ। এইবারে লক্ষ্য করে নোরা, ফুট দুয়েকের একটা লাল টুপি মাথায় দাড়িওলা ছোট্ট পুতুল দাঁড়িয়ে আছে সামনের বাড়ির বাগানে। অবাক হয়ে প্রশ্ন করে নোরা, এটা আবার কি? ওটার নাম নোম। ওই এক ধরনের লন অর্নামেন্ট, বাগান সাজানোর জন্য রাখা হয়। কি মিষ্টি না? এই চল না, একবার দাম করে দেখি কত টাকায় দিতে রাজি হয়। চল চল চল। বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে ডরোথি। নোরা অবশ্য ওই সাদামাটা পুতুলটার মধ্যে আহামরি কিছুই খুঁজে পায় না। তবু বান্ধবীকে অনুসরণ করে এগিয়ে যায় সামনের বাড়িটার দিকে। বাড়ির সামনে এসে উপস্থিত হয় দুজন। নেম প্লেটে নাম জলজল করছে ভ্যান হটেন হাউস। বাড়ির মালিক তখন বাগান পরিচর্যায় ব্যস্ত। ডরোথি ডাকল, দাদা শুনছেন? অপরিচিত মহিলার কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরলেন বৃদ্ধ। হাতের লেদার গ্লাভস খুলতে খুলতে এগিয়ে এলেন তাদের দিকে। আগে হ্যাঁ, বলুন। আপনি বাগানটাকে বেশ সুন্দর করে সাজিয়েছেন। এই বয়সেও যেভাবে বাগানের খেয়াল রেখেছেন সত্যি নজর কাড়ে। খানিক খুচুরে আলাপ সেরে নেয় ডরোথি। তারপর সোজা বিষয়ে ঢুকে গিয়ে বলে, আসলে আমরা আপনার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম। হঠাৎই আপনার বাগানের ওই নোমটা দেখে থমকালাম। আসলে এই জিনিস আমারও বাগানে রাখার খুব শখ, কিন্তু এইদিকের কোনো দোকানেই আমি এটা পাইনি। যদি কিছু মনে না করেন, আমি এটা নিতে চাই। দাম দিয়েই নেব। না না, প্রশ্নটা দাম নিয়ে নয়। এই তো কদিন আগেই এক ভদ্রলোক এই জিনিসটা নিয়ে গেলেন।
তারপর কেন জানি না ফেরত দিয়ে গেলেন। কি জানি, হয়তো তাদের বাগানে মানায়নি। শেষের কথাগুলো খানিক স্বগতোক্তির মতো শোনায়। আবার সম্বিত ফিরে পান ভদ্রলোক। গলা খাঁকারি দিয়ে বলেন, দেখুন, এটার দাম তো 200 টাকা, কিন্তু আমি আপনাকে 150-তেই দিয়ে দিচ্ছি। ডরোথি কিছু বলার আগেই নোরা তার দিকে খানিক সরে আসে। গলা খাদে নিয়ে এসে প্রশ্ন করে, তুই সত্যি এটা নিচ্ছিস? তোর মনে হয় না আজকালকার দিনে এই সব বস্তা পচা জিনিস বাগানে রাখাটা কেমন একটা নোরার শেষ কথাগুলো কানে যায় না ডরোথির। সে পায়ে পায়ে এগিয়ে যায় নোমটার দিকে। পরম স্নেহে সেটার গায়ে হাত বোলায়। তারপর মুখ তুলে নোরাকে বলে, না রে, এটাই আমার চাই। আয় আয়, হাত লাগা, আয়। দুজনে মিলে 4 হাতে তুলে নেয় নোমটাকে। ওরা যতটা ভেবেছিল তার থেকে বেশ ভারী জিনিসটা। কোনো রকমে সেটা তুলে গাড়ির দিকে নিয়ে যায় ওরা। আহ, একদম পারফেক্ট। বাগানে নোমটাকে জায়গা মতো রেখে বারবার দেখতে থাকে ডরোথি। জায়গাটার ভোলই পাল্টে গেছে একেবারে, কি বলিস? ঠিকই। অনিচ্ছা সত্ত্বেও উত্তর দেয় নোরা। টেড যখন বেঁচে ছিল তখন ওইসব বাগানে রাখা একদম পছন্দ করতো না। আমিও তাই আর কখনো রাখার জন্য জেদ করিনি। হাজার হোক, কত সাথের বাগান ছিল মানুষটার। কিন্তু এখন তো সব কিছু আমার ওপর ফেলে রেখে এসে চলে গেল। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ডরোথির বুক ফুঁড়ে। 3 বছর হতে চলল, তবুও যেন মেনে নিতে পারে না এই সত্যিটাকে। নোরাকে বিদায় জানিয়ে দ্রুত পায়ে বাগানে ফিরে আসে ডরোথি। এক মুহূর্ত যেন কাজ ছাড়া করতে চাইছে না নোমটাকে। এই যে মিস্টার নোম, আজ থেকে আপনি আমার বাড়ির নতুন সদস্য হলেন। নোমটার গালে একটা টোকা মেরে নিজের মনেই খিলখিলিয়ে হেসে ওঠে ডরোথি। নোমটাও যেন তার আধবোঝা চোখ আর আকর্ণ হাসি নিয়ে সম্মতি জানায়। বাহ মিসেস গ্রাহাম, এ তো আপনার বাগানে দিব্যি মানিয়েছে। চকিতে পিছনে ঘোরেন ডরোথি। হো, এ তো নরম্যান। নরম্যান কি তবে এতক্ষণ ধরে ওর কথা শুনছে? নিজের বালখিল্য আচরণে নিজেই লজ্জিত হন। এই নোমটা যেন আপনার বাগানকে যাকে বলে ফিনিশিং টাচ দিয়েছে। নরম্যান বলে ওঠে। সে পেশায় পিয়ন। বয়স এই 25 কি 26 হবে, কিন্তু পাড়ার সবার প্রতি একটা অভিভাবক সুলভ দৃষ্টি রয়েছে। কোনো বাড়ির সদস্যকে কয়েকদিন না দেখলেই বাড়ি এসে খবর নিয়ে যায়। ফলে পাড়ার মানুষদের বেশ প্রিয় পাত্র হয়ে উঠেছে। পেলেন কোথায় এটা? কিচেনের পূর্ব দিকের জানলাটা খুলতে সকালের এক ঝাঁক সতেজ রোদ হুড়মুড়িয়ে ঘরের ভেতরে ঢুকল। সেই রোদে গা ভিজিয়ে নিলেন ডরোথি। আরামে আমেজে চোখ বুজে এলো। কিচেনের ঠিক সামনেই বাগান রয়েছে। জানলা দিয়ে রোজ লাল হলুদ ফুলে ভরে থাকা বাগানটাকে দেখে পরিতৃপ্তি পান। কিন্তু আজ চোখ খুলতেই অবাক হলেন। এ কি, কাল যেখানে নোমটাকে রেখেছিলেন আজ সেখান থেকে সেটা বেমালুম উধাও। দ্রুত পায়ে বাগানে চলে আসেন ডরোথি। এদিক ওদিক খোঁজার পর দেখলেন ফ্লাওয়ার বেডের পাশে উল্টে পড়ে আছে সেটা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডরোথি। ওটাকে তুলে গায়ের মাটি ঝেড়ে যথাস্থানে বসিয়ে দিলেন। কি নম্বুড়ো, কোথায় যাওয়া হচ্ছিল? হ্যাঁ, এখন থেকে কিন্তু তুমি এখানেই থাকবে সব সময় আমার সাথে। নোমটার গালে টোকা মেরে আবারও খিলখিলিয়ে ওঠে ডরোথি।
নোমের মুখেও তার সেই আকর্ণ হাসিটা যেন ঝিলিক দিয়ে উঠল। ডরোথি নিশ্চিন্তে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। শুধু ফ্লাওয়ার বেডের ভেজা মাটির উপর পড়ে থাকা ছোট ছোট পায়ের ছাপগুলো খেয়াল করে না সে। পরের 2 দিন নির্বিঘ্নেই কাটল। 2 দিন পর সকালবেলা বাগানে জল দিতে এসে খেয়াল করল নোমটা আবার উধাও। এবার মাথায় আগুন জ্বলে ওঠে ডরোথির। নিশ্চয়ই ওই অ্যালেনদের বদ ছোঁড়াগুলোর কাজ। অতিষ্ঠ করে মারল পুরো পাড়াকে। কারোর বাড়ির সামনের ফর সেলের বোর্ড তুলে অন্য বাড়ির সামনে লাগিয়ে দেওয়া, বাগানে ঢুকে ফ্লাওয়ার বেড তছনছ করা, পার্কের বেঞ্চ ভেঙে রেখে আসা, গুণে খাট নেই তাদের। দিস ইজ টু মাচ, মোর দেন টু মাচ। রাগে দাঁতে দাঁত চিপে কথাগুলো উচ্চারণ করেন মিসেস ডরোথি গ্রাহাম। তারপর নোমটাকে না তুলেই বড় বড় পা ফেলে অ্যালেনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দরজায় জোরে জোরে ঘা মারেন ডরোথি। মিস্টার অ্যালেন দরজা খুলতেই সামান্যতম সৌজন্য বিনিময়ের তোয়াক্কা না করেই গর্জে ওঠেন। দেখুন মিস্টার অ্যালেন, আমি কিন্তু এখানে আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, কিন্তু আপনার ছেলেরা যদি আমার বাগানে গিয়ে ক্ষতি করে আসে তাহলে কিন্তু আমি মুখ বন্ধ করে থাকবো না। আমার বাগানের নোমটার সাথে ওদের কিসের এত শত্রুতা আমি বুঝি না। এগুলো বন্ধ না হলে আমি কিন্তু কঠিন স্টেপ নিতে। আমার ছেলেরা আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ডরোথিকে কথা শেষ করতে দেন না অ্যালেন। আমার ছেলেরা আপনার বাগানে ভাঙচুর করে এসেছে। ওরা 1 সপ্তাহ হলো কাকার বাড়ি ঘুরতে গেছে। ওরা নেই এখানে? অবাক গলায় ডরোথি বলে। মিস্টার অ্যালেন রাগত হয়ে বলেন, ভেতরে ঢুকে দেখবেন। বয়স তো কম হলো না আপনার। দিনে দুপুরে ভূত দেখছেন নাকি? তাছাড়া একটা সামান্য গার্ডেন নোম নিয়ে এত আধিক্যতার কি আছে কে জানে। হ্যাঁ। ডরোথির মুখের ওপরেই সজোরে দরজাটা বন্ধ করে দেন মিস্টার অ্যালেন। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন না ডরোথি। লজ্জায় অপমানে কান মাথা গরম হয়ে ওঠে তাঁর। ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যান। অ্যালেনদের বাড়িতে চিঠি দিতে এসে সবটাই কানে যায় নরম্যানের। ডরোথি সামনে আসতেই কিছু বলার আগেই সে বলে ওঠে, কারোর দোষ গুণ ভালো মন্দ বিচারের আগেই সিদ্ধান্তে পৌঁছে যাবে আপনার পুরনো অভ্যাস মিসেস গ্রাহাম। হঠাৎই ক্ষোভ ঝরে পড়তে থাকে নরম্যানের গলা থেকে। সেদিন নিজের ভুলে চিঠিটা হারিয়ে অতগুলো লোকের সামনে আমার নামে দোষ চাপিয়ে অপদস্থ করলেন, আর এই ঘটনাও তো প্রথমবার করলেন না, এর আগেও আপনি। থেমে যায় নরম্যান। নিজেকে সামলে নিয়ে গলা নরম করে বলে, যাই হোক, বেলা হলো, এখন আপনি বাড়ি যান। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে ওষুধগুলো সময় মতো খেয়ে নেবেন। নিজের ব্যাগটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যায় নরম্যান। ডরোথি তখনও হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে সেখানেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ডরোথি কিচেনের জানলা দিয়ে মুখ বাড়ায়। না, আজও নোমটা যথাস্থানে নেই। এবার বিরক্ত হয় ডরোথি। এটা কি অসভ্যতা! কেই বা তার সাথে এরকম বদমাইশি করছে? সে তো কারোর সাথে বাঁচে থাকে না। একা বিধবা মানুষ নিজের মতো বাগান নিয়ে ভুলে থাকে, এখন সেটার দিকে আবার কার নজর পড়ল? ঘর থেকে বেরিয়ে আসে ডরোথি। বাগানে এসে ফ্লাওয়ার বেডের চারপাশে খোঁজে ভালোভাবে। না, সেখানেও তো নেই। কিন্তু রোজ তো এখানেই আশেপাশে পড়ে থাকে। সারা বাগান তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তার দেখা পাওয়া গেল না। ডরোথি আর উপায় না দেখে রিসিভারটা কানে তুলে নেয়। হ্যালো নোরা, তুই একবার তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয় তো। আমি না নোমকে কোথাও খুঁজে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, শান্ত হ। আমি কি করে যাব? আমি তো শহরে নেই, বোনের বাড়ি এসেছি। উফ, এই দরকারের সময় তোদের কাউকে পাওয়া যায় না। আচ্ছা, পুলিশকে গিয়ে খবর দেব? তুই কি পাগলি হলি? একটা নোম হারানোর জন্য তুই পুলিশে খবর দিবি? লোক হাসাস না প্লিজ। রেগে গিয়ে কলটা কেটে দেয় ডরোথি। না, কিছুতেই শান্ত হতে পারছে না সে। সবাই শুধু একটা সামান্য নোম বলে কাটিয়ে যাচ্ছে, কিন্তু নোমটা যে ডরোথির কতটা সাধের সেটা কেউ বুঝতেই চাইছে না। কারোর কোনো ভ্রুক্ষেপই নেই। অভিমানে গলা বুজে আসে তার।
প্রথম চিঠিটা এলো 2 দিন পর সকালবেলা। সেদিন সকালে উঠে ব্রেকফাস্ট না করেই বাগানে গেল ডরথি। ফ্লাওয়ার বেডের পাশের ফাঁকা জায়গাটা দেখে অদ্ভুত শূন্যতা খেলা করে গেল ওর মনে। এই 50 নিঃসন্তান বিধবাটির মনে কবে যেন নিজের অজান্তেই সেই প্রাণহীন জড় বস্তুটার প্রতি একটা অপত্য স্নেহ তৈরি হয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে গার্ডেনিং গ্লাভসটা নিজের হাতে গলাতে থাকে ডরথি। এমন সময় পরিচিত গলা শুনে মুখ তুলে তাকায়। গুড মর্নিং ম্যাম। নরম্যান যে, তা সকাল সকাল কি ব্যাপার? আপনার নামে একটা চিঠি ছিল, এই যে নিন। চিঠিটা হাতে নিয়ে অবাকই হয় ডরথি। তার 3 কুলে কেউ নেই। চিঠি কে লিখল? নোরা লিখেছে কি? কিন্তু চিঠিটার উপর রকি সাইল্যান্ডের স্ট্যাম্প কেন? 7-5 ভাবতে ভাবতে চিঠিটা ঘরে নিয়ে চলে এলো। প্রিয় ডরথি, এখানে দারুণ সময় কাটাচ্ছি জানো। কাল এখানে এক রাখাল আমাকে বাঁশি বাজিয়ে শুনিয়েছে। আহা, কি সুন্দর। ভালো থেকো। ইতি, তোমার নোম। বাচ্চাদের মতো গোটা গোটা অক্ষরে লেখা চিঠিটা। হাতটা থরথর করে কাঁপতে লাগলো ডরথির। ধপ করে চেয়ারে বসে পড়ল সে। তামাশা তামাশা করছে কেউ তার সাথে। নিশ্চয়ই তাই, কিন্তু তার সঙ্গে তামাশা করে কার কি লাভ? 2 দিন পর লেটার বক্সে আর একটা চিঠি পেল ডরথি। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের স্ট্যাম্প রয়েছে এবার। এক মুহূর্ত সময় নষ্ট না করে পড়তে থাকে সে। প্রিয় ডরথি, কি অসাধারণ জায়গা। ইস, যদি তুমি একবার দেখতে পারতে। জাস্ট অসাধারণ। আশা করি তাড়াতাড়ি দেখা হবে। ইতি, তোমার নোম। আর নিজেকে ধরে রাখতে পারে না ডরথি। কাগজটা ধরে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে সে। তারপর ফায়ার প্লেসে ফেলে দেশলাই জেলে দিয়ে এক দৃষ্টে চেয়ে থাকে উড়ে ছাই হতে থাকা কাগজের টুকরোগুলোর দিকে। তারপর 2 দিন বেশ নির্বিঘ্নেই কাটে, যেন হাঁপ ছেড়ে বাঁচে ডরথি। রোজকার ব্যস্ততায় ধীরে ধীরে ভুলতে শুরু করে ঘটনাটা। কিন্তু 1 সপ্তাহ কাটতে আবার দরজায় এসে কড়া নাড়ে অন্য একটি চিঠি। ওপরে সিডনির স্ট্যাম্প। প্রিয় ডরথি, এখন আমি অস্ট্রেলিয়ায়। ভাবিনি এতটা ঘুরে ফেলব। আহা, কি সুন্দর যে দেশ। ইতি, তোমার নোম। দাঁড়িয়ে থাকতে পারে না ডরথি। এলোমেলো পায়ে ডাইনিং রুমে এসে ব্র্যান্ডের বোতলটা খুলেই ঠকঠক করে গলায় ঢালে। বাথরুমে এসে বাথটবটা ঠান্ডা জলে ভর্তি করে গায়ে এলিয়ে দেয়। সেভাবেই ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়ে সে। পরের দিন নরম্যান চিঠি নিয়ে আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ডরথি। নরম্যান, তুমি একটু ভেতরে আসবে প্লিজ। ডরথির মুখ চোখের অবস্থা দেখে নরম্যান আর কথা বাড়ালো না। প্লিজ চিঠিটা পড়ে একটু বলবে কি লেখা আছে? কাঁপা কাঁপা গলায় জানতে চায় ডরথি। বাক্য ব্যয় না করে চিঠিটা সামনে মেলে ধরে নরম্যান। পড়তে পড়তে তার মুখে অবিশ্বাস, ভয় সব মিলিয়ে এক মিশ্র অভিব্যক্তি খেলা করতে থাকে। তারপর নিজেকে সামলে নিয়ে হো হো করে হেসে ওঠে। আরে মিসেস গ্রাহাম, আপনি এসব সত্যি ভাবছেন? কেউ নিশ্চয়ই আপনার সাথে প্র্যাঙ্ক করছে। চিন্তা করবেন না,
আমি খেয়াল রাখছি আপনার বাড়ির আশেপাশে, সন্দেহজনক কাউকে মনে হলেই আপনাকে খবর দিচ্ছি, ঠিক আছে? চিঠি ভর্তি ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে এগোতে গিয়েও ফিরে আসে নরম্যান। আচ্ছা মিসেস গ্রাহাম, এই এত সব কিছু হয়ে যাচ্ছে আপনার সাথে, কিন্তু আপনার সেই বান্ধবীটি কোথায়? উত্তরের অপেক্ষা না করেই একটা ইঙ্গিতপূর্ণ চাহনি দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। রাত্রিবেলা কিচেনের জানলা বন্ধ করতে ভিতরে ঢোকে ডরথি। হঠাৎ চোখ তুলে তাকাতেই দেখে ফ্লাওয়ার বেডের পাশে যথাস্থানে নোম দাঁড়িয়ে আছে। নিজের চোখকেই বিশ্বাস হয় না তার, কিন্তু ভালো করে দেখতে গিয়ে দেখে কোথায় নোম, এ তো টেড। টেড, ভেতরে এসো, এত ঠান্ডায় বাইরে থাকলে মরে যাবে তো তুমি। হাহাকার বেরিয়ে আসে ডরথির গলা চিরে। না ডরথি, আমি পারছি না, খুব অসুস্থ আমি। প্লিজ প্লিজ সাহায্য করো আমায়, খুব কষ্ট হচ্ছে আমার। গোঙানের মতো শোনায় টেডের গলার স্বর। এক করুণ আরতি বেরিয়ে আসছে সেখান থেকে। হঠাৎ এক রাশ কুয়াশা এসে ঘিরে ধরে টেডকে। তার মধ্যেই দেখতে পায় ডরথি। টেড আকারে ছোট হতে হতে মিলিয়ে যায় সেই ঘন কুয়াশার মধ্যে। শুধু তার করুণ আরতি ধ্বনিত হতে থাকে। কি অদ্ভুত স্বপ্ন! ঘুম ভেঙে উঠে বসে ডরথি। বাকি রাতটা বিছানায় এপাশ ওপাশ করেই কাটিয়ে দেয়। খুব সকালে দরজায় কড়া নাড়ার শব্দে উঠে পড়ে ডরথি। নাইট গাউনটা ঠিক করতে করতে দরজা খুলে দেখে নরম্যান, চিন্তিত মুখ। কিছু না বলে সে একটা চিঠি এগিয়ে দেয় ডরথির দিকে। চিঠির উপর সিডনির অন্য একটা স্ট্যাম্প রয়েছে। আজ সেই শিশুসুলভ হাতের লেখা উধাও, তার বদলে জড়ানো প্যাঁচানো ধাঁচে লেখা, ডরথি, খুব অসুস্থ আমি, মিস করছি তোমায়। শেষে সইটা এতটাই অস্পষ্ট যে পড়া যায় না, তবে ডরথি খুব ভালোই জানে সইয়ের মালিক কে। না, কোনো ইয়ার্কি হতে পারে না নরম্যান। আমার মনে হয় এখনই পুলিশে খবর দেওয়া উচিত। একজন বয়স্ক অফিসার এসে সব চিঠিগুলো দেখে প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় ম্যাডাম, কে করতে পারে সব কাজ? কারোর সাথে আপনার কোনো পুরনো ঝামেলা টামেলা আছে নাকি? ঘাড় নেড়ে না জানায় ডরথি। আরও দু চারটে প্রশ্ন করে ফিরে যান অফিসার। যাওয়ার সময় বলে যান, যদি এর মধ্যে কিছু সন্দেহজনক ঘটে বা নতুন কাউকে আশেপাশে ঘুরতে দেখেন, সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করবেন, ঠিক আছে? অফিসে চলে যাওয়ার পর ডাইনিং রুমে এসে চেয়ারে বসে পড়ে ডরথি। খুব বিধ্বস্ত লাগছে তার। আর পারছি না, যেই হোক না কেন এবার আমায় রেহাই দাও, প্লিজ প্লিজ আমায় রেহাই দাও। রোজকার এই এক টেনশন আমি আর নিতে পারছি না, আর পারছি না। দুহাতে মুখ লুকিয়ে ডরথি কান্নায় ভেঙে পড়ে। নিজেকে অন্যমনস্ক রাখতে সারাদিন জুড়ে সে বাগানের কাজ করে। আগাছা পরিষ্কার, মাটি খুঁড়ে বীজ পোঁতা, চারা গাছগুলোতে জল দেওয়া, এইসব কাজে সারাদিন নিজেকে ব্যস্ত করে রাখে। শেষে সন্ধেবেলা কাছে পিঠের একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ ডিনার করে বাড়ি ফেরে। বাড়ি ফিরে টিভি দেখে বই হাতে যখন বিছানায় গেল, তখন রাত 2টো। কিছুতেই ঘুম আসে না। একটা চাপা আতঙ্ক যেন গলা চেপে ধরেছে তার। শেষে উঠে পড়ে ডায়েরিটা বের করে আনে। খসখস করে লাল কালিতে ভরে উঠতে থাকে পৃষ্ঠা। রাতের নিস্তব্ধতা খান খান করে বেজে ওঠে টেলিফোনটা। ঘটনার আকস্মিকতায়
হাত থেকে পড়ে গেল পেনটা। চমকে উঠে ভদ্রমহিলা কাঁপা কাঁপা হাতে রিসিভারটা তোলেন। হ্যালো, আমি কি মিসেস ডরোথি গ্রাহামের সাথে কথা বলছি? আমি টিএনসিপি টেলিকমিউনিকেশন থেকে বলছি। আপনার নামে একটা টেলিগ্রাম আছে, আমি কি আপনাকে পড়ে শোনাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এক মিনিট, আমি আমার পেনটা একটু নিয়ে আসি। নবমবারেও ডরোথিকে ফোনে না পেয়ে রিসিভারটা নামিয়ে রাখে নোরা। সকাল 9টা বেজে গেল, তবুও এখনো ঘুম থেকে উঠবে না, এমন তো হওয়ার কথা নয়। কাল রাতেই একবার কল করলে হতো, কিন্তু বোনের বাড়ি থেকে ফিরেই বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমে ঢলে পড়েছিল নোরা। একবার কল করার কথা মাথাতেই ছিল না। উঠে পড়ে সে, বেডরুমের ম্যান্টেল পিস থেকে চাবিটা নিয়ে গ্যারেজের দিকে পা বাড়ায়। ডরোথির বাড়ি ঢোকার মুখে একটা অ্যাম্বুলেন্স পাশ কাটিয়ে বেরিয়ে যেতে দেখেন ওরা। তবে কি শরীর টরির খারাপ করলো নাকি ওর? বাড়ির সামনে গিয়ে নরম্যানকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে এগিয়ে আসে সে। মিসেস গ্রাহাম কই নরম্যান? আমি সকাল থেকে 8-10টা কল করেও পেলাম না ওকে। একটু আগেই অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হলো। মানে কি হচ্ছে ওর? চুপ করে দেখো না, বলো এসব কি হচ্ছে? আর বলবেন না ম্যাম, আজ সকালে ওনার নামে আরো একটা কার্ড এসেছিল, সেটা দিতে এসে দরজা নক করলে কেউ দরজা খুলতে এলো না। আমি তখন জানলা দিয়ে ওনাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ছুটে আসলাম বড় কাচের জানলাটার দিকে। নড়ছিলেন না উনি। শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে নরম্যান। তারপর আমি অনেক চেষ্টা করে জানলা ভেঙে যখন ভেতরে ঢুকলাম, দেখি ওনার শরীরটা নীল হয়ে আছে। আমি অনেক চেষ্টা করলাম, নাম ধরে ডাকলাম, চোখ মুখে জল দিয়ে ছিটে দিলাম, কিন্তু কাজ হলো না কিছু। শেষে অ্যাম্বুলেন্সে খবর দিলাম, কিন্তু ততক্ষণে তো ম্যাম। আর বলতে পারে না নরম্যান। কি? ডরোথি আর বেঁচে নেই? কে বলছো ওটা? কি? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না নোরা। শান্তন ম্যাম, শান্তন, আপনি ভেতরে আসুন, সেখানেই বাকি কথা হবে। নরম্যান ভাঙা জানলা, ডরোথি কোথায় পড়েছিল সব দেখায়। আমার মনে হয় সবকিছুর মূলে ওই চিঠি। ছি, এসব কি ধরনেরই আর কি। এমনিতেই হার্টের রোগী, নিতে পারেননি এতটা মানসিক চাপ, যার ফলে। নরম্যান ডাইনিং হলের পাশে থাকা তাক থেকে পেড়ে আনে চিঠিগুলো, নোরার হাতে দেয়। কেউ বা কারা ওনার নোমটা সরিয়ে দিয়ে নিজেই নোম নাম নিয়ে বিভিন্ন জায়গা থেকে চিঠি লিখত। খুব আতঙ্কে কাটছিল ওনার শেষ দিনগুলো। চুক চুক শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকে। নোরা সব চিঠিগুলো মন দিয়ে দেখতে থাকে। এই যে আজ সকালে এইটা এসেছে। নোরার হাতে চিঠিটা তুলে দেয় নরম্যান। প্রিয় ডরোথি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরছি, ভালোবাসা নিও। ইতি, তোমার নোম। আমার মনে হয় এটা এই শেষের দুটো চিঠির আগেই লেখা হয়েছিল। তারিখ মিলিয়ে দেখে নরম্যান। এ বাবা, আমার অনেক দেরি হয়ে গেল, আমি এবার বরং আসি। হ্যাঁ, দাঁড়াও। নরম্যানকে বাধা দিয়ে বলেন ওরা। আমার খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। এতদিন ধরে ঘটনা ঘটছে, আজ হঠাৎ করে এমন কি হলো? আমার মনে হচ্ছে কাল রাতে এমন কিছু হয়েছে যা আমাদের জানা নেই।
শোনো, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি। আচ্ছা, তুমি কাজে যাবে, যাও। তবে যাবার আগে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাও, যদি কোনো কাজে লাগে। নরম্যান তার পকেট থেকে পেন বের করে একটা খাতার উপর তার নাম আর পোস্ট অফিসের টেলিফোন নাম্বারটা লিখে দিয়ে যায়। নরম্যানকে বিদায় জানিয়ে ঘরে ফিরে আসে নোরা। পুলিশের নাম্বারটা ডায়াল করতে গিয়ে তার চোখ আটকে যায় পাশে থাকা ডায়েরিতে। নোমটি আজ মারা গেছে। ডরথির হাতের লেখা। রিসিভারটা নামিয়ে রাখেন ওরা। উত্তেজনায় তার সারা শরীর কেঁপে ওঠে। চিঠি তখনও তার হাতে ধরা আছে। একবার, দুবার, তিনবার বিড়বিড় করে পড়তে থাকে সেই একই লাইন। দুটো ভাবনা যেন একই সাথে তার মাথায় এসে ধাক্কা দেয়। একবার সে কার্ডের দিকে তাকায়। বাচ্চাদের মতো গোটা গোটা অক্ষরে তাতে লেখা, ইতি তোমার নোম। আর একবার একটু আগে নরম্যানের হাত থেকে নেওয়া কাগজটার দিকে লক্ষ্য করে। এবার কাগজ দুটোকে পাশাপাশি রাখে সে। ব্রু কুঁচকে যায় আপনা থেকেই। চেয়ার ছেড়ে উঠে পড়ে নোরা। ভাঙা জানলাটার কাছে এসে দাঁড়ায়। নরম্যানকে দেখতে পায় সে। কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে শীষ দিচ্ছে আপন মনে। হে কি, এটা আগে কেন চোখে পড়েনি তার? ফ্লাওয়ার বেডের পাশের ফাঁকা জায়গা জুড়ে এখন দাঁড়িয়ে রয়েছে সাদা দাড়িওয়ালা ফুট দুয়েকের ছোট্ট পুতুল, ডরথির প্রিয় নোম। কিন্তু একটাই পার্থক্য চোখে পড়ে তার। সেই প্রথম দিন দেখা আকর্ণ গো বেচারা হাসিটা আজ উধাও। তার বদলে যেন সারা মুখ জুড়ে খেলা করছে একটা পরম তৃপ্তির হাসি। আচ্ছা, এটা কি সারা পৃথিবী ঘুরে আসার আনন্দ, নাকি অন্য কিছু মিশে রয়েছে এই হাসিতে? শুনছিলেন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে ফ্রাঙ্ক জোনসের কাহিনী ইতি তোমার নোম। আজ গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে অভিনয় করেছে পূজা, দেবদত্ত, শিপ্রা এবং সায়ন্তন। শব্দ ও আবহ সংযোজনে আর্য, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। সকলে খুব ভালো থাকুন, নতুন বছর খুব ভালো করে কাটান। শুভরাত্রি।